করছে কেন? বাবাকে ডাকলেও তো কোনো সাড়া দিচ্ছে না। বাবা কি তাহলে আমাদের ছেড়ে চলে গেছে? হ্যাঁ রে মা, তোদের বাবা যে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের ভাসিয়ে চলে গেছে, আমাদের যে আর কেউ রইলো না রে মা। এই দুনিয়ায় আপন বলতে আর কেউ রইলো না। এখন আমি কাকে বাবা বলে ডাকবো মা? আমাকে মদন ময়রার দোকানে রসগোল্লা এনে কে খাওয়াবে? এই এই তোদের এই নোলার জন্যই মরেছে লোকটা। সারাদিন খালি খাই খাই খাই। তোদের এত এত আবদার মেটাতে লোকটা মাঝ নদীতে মাছ ধরতে গিয়ে মরলো। তোর মাথাটা কি একেবারে গেছে রে জয়া? নিজের ছেলে মেয়েকে কেউ এভাবে অপয়া বলে নাকি? ওদের জন্যই আজ আমার সব শেষ হয়ে গেল গো পিসি। সারাদিন খালি আবদারের ওপরে থাকে। ওদের এই আবদার মেটাবার জন্যই লোকটা বেশি বেশি মাছ ধরতে গিয়ে মরলো আজকে। মৃত্যু যার কপালে লেখা থাকে তাকে কেউ বাঁচাতে পারে না রে জয়া। আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আরে এত কান্নাকাটি করে কি আর হবে এখন? মরেছে, এখন দেহটার সৎকারের ব্যবস্থা করতে হবে সবাই মিলে। চন্দন কাঠ তো ভাগ্যে জুটবে না তোমাদের, তার থেকে ভালো আঙিনার বেলগাছটাই গোপালের শেষকৃত্যে কাজে লাগিয়ে দাও। তাহলে তো এখন গাছটা কাটা দরকার। বিমল, চল চল গাছটা কাটা শুরু করি। না না, গাছটা আমার গোপালের শেষ স্মৃতি, ওটা কাটতে হবে না। শ্মশানে যা জুটবে সেটা দিয়েই শেষ কাজ করো তোমরা। বেশ বেশ, তবে তাই চলো সবাই। মৃতদেহ এভাবে বেশিক্ষণ রাখতে নেই, এতে গোপালের আত্মা কষ্ট পাবে। ও মা, ওরা যে বাবাকে কোথায় নিয়ে যাবে বলছে। ওদেরকে বলো না, বাবাকে যেন কোথাও নিয়ে না যায়। বাবা চলে গেলে আমি কার সাথে ঘুমাবো মা? বাবাকে আমাদের সাথেই রেখে দাও না। তোর বাবা যে জন্মের ঘুম দিয়েছে রে বাবা, সে ঘুম আর ভাঙবার নয়। শেষবারের মতো তোদের বাবাকে দেখে নে। আর বেশি দেরি করা ঠিক হবে না। এইদিকে সন্ধে হয়ে আসছে, সবাইকে তো আবার বাড়ি ফিরতে হবে শ্মশানের কাজ মিটিয়ে। এই, কে কোথায় আছিস? চল চল, দেহটাকে নিয়ে যাই, চল। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন বাবু। মা, ও মা, তুমি এখনো এখানে এইভাবে বসে আছো? আমি সেই সকালে উঠে যাবার সময় তোমাকে এখানে দেখে গেছি, আর এখনো তুমি সেভাবেই বসে আছো দেখছি। তুই কোথায় গিয়েছিলি রে মা? আর এই কচু শাক কোথায় পেলি? ঘোষবাড়ির ডোবায় দেখলাম অনেক কচু হয়ে আছে। বৃষ্টির জল পেয়ে সব লক লক করছে, তাই সবাই ঘুম থেকে ওঠার আগেই গিয়ে কটা কচু শাক তুলে নিয়ে এলাম। তুই কেন গিয়েছিস ননি? জানিস না ঘোষগিন্নির মুখ ভালো না, দেখতে পেলে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলবে। এমনিতেই যা ঝগড়াটে মহিলা, সারা গাঁয়ের লোক তার চোপাকে ভয় পায়। সেই জন্যই তো সকালবেলা উঠেই আগে গিয়ে শাক নিয়ে এলাম। নুন দিয়ে আর ভাত খেতে ভালো লাগছে না মা, আমাদের কচু শাক রান্না করে দাও আজকে। কিন্তু ঘরে যা চাল আছে তাতে করে তো আমাদের আর দুদিন চলবে কোনো রকমে। তারপরে কি করব আমরা? সে তখন দেখা যাবে, এখন যা আছে তাই দিয়ে আগে খিদে নিবারণ করতে হবে। মা, ও মা, আমার না খুব খিদে পেয়েছে। সেই সকাল থেকে 3 গ্লাস জল খেয়েছি, কিন্তু তবুও আমার খিদে পাচ্ছে। আমাকে কিছু খেতে দেবে মা? ঘরে যে খাওয়ার মতো কিচ্ছু নেই রে বাবা।
তোদের আমি কি করে খাওয়াবো? তোর বাবা তো তেমন কিছুই রেখে যায়নি আমাদের জন্য, যা দিয়ে আমাদের চলবে। এত চিন্তা করো না মা, দুঃখ করে কি হবে বলো? এখন আপাতত যা আছে তাই দিয়ে কদিন চলি, তারপর দেখা যাবে কি করা যায়। বেশ, তুই তবে কচু শাকগুলো কেটে দে মা, আমি তোদের কটা চাল ভেজে দিই। ঠিক আছে মা, আমি দিদির কাজে দিদিকে সাহায্য করছি। এভাবে আর কতদিন যাবে রে ননি? আজ কচু শাক, কাল কলমি ডাঁটা, এরপরে কি আনবি? যেটা পাবো সেটাই আনবো। এখন আমাদের খেয়ে তো বাঁচতে হবে নাকি? খাবার উপায় না করলে যে না খেয়ে মরতে হবে আমাদেরকে। হ্যাঁ রে ননি, বাড়ির ঈশান কোণে একটা বাগান মতো দেখা যাচ্ছে, ওটা কিসের বাগান? কেন মা, তুমি কখনো খেয়াল করনি? ওটা তো ঘোষবাবুর কলা বাগান। মাসখানেক হলো বাগান করেছে, কি সুন্দর মোচা হয়েছে, সেই সাথে কলা হওয়া শুরু করেছে। তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমার মাথায় শুধু চিন্তা, কি করে সংসারটা চালাবো, তাই আর এদিকে ওদিকে নজর পড়েনি। ভালো হয়েছে, মাঝে মাঝে তরকারি না থাকলে কলার মোচা, কাঁচকলা এসব আনা যাবে। একদম এসব করবি না ননি, ঘোষগিন্নির যা মুখ, একেবারে বংশ উদ্ধার করে দেবে গালাগাল দিয়ে। সে আমায় দেখলে তবে না কিছু বলবে? আমি সকালে ভোরবেলায় সবার আগে গিয়ে নিয়ে আসবো। না না, দরকার নেই রে মা, শেষে কোনো অনাসৃষ্টি বাঁধবে আবার। তার চেয়ে এই কলমি ডাঁটা আর কচু শাকই ঢের ভালো। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা, সকাল থেকে কিচ্ছু খেলাম না। রান্নাঘরে পান্তা ভাত আছে বাবা, একটা লঙ্কা পুড়িয়ে খেয়ে নে তুই আর ননি। লঙ্কা দিয়ে ভাত খেলে আমার পেট ব্যথা করে মা, আমায় একটা ডিম ভাজা করে দেবে? আমার না খুব ডিম ভাজা খেতে ইচ্ছে করছে। ঘরে তো ডিম নেই বাবা, এবেলা খেয়ে নে, বিকেলে গয়া পিসির থেকে ডিম এনে ভেজে দেবো খন। জানো নি, অপুকে নিয়ে খেয়ে নে। যাচ্ছি মা, আয় অপু। কি ব্যাপার, সকাল থেকে ছেলে মেয়ে দুটোকে তো দেখতে পাচ্ছি না, ব্যাপারখানা কি? ওরা গেল কোথায়? ননি, অপু, কোথায় গেলি তোরা? জয়া, ও জয়া, বাড়িতে আছিস নাকি মা? আরে পিসি যে, এসো এসো, বসো এইখানটায়। আমি আরো তোমার কাছে কাল বিকেলে যেতে চেয়েছিলাম। তা যাসনি কেন? অপুটা ডিম ভাজা খাওয়ার জন্য বড্ড বায়না ধরেছিল, তাই ভাবছিলাম তোমার থেকে একখানা ডিম এনে ভেজে দেব, তার যাওয়া হলো না। ঘরে কটা চালের আটা ছিল, তাই ভাবলাম তোকে দিয়ে যাই, মাঝে মধ্যে চাল না থাকলে ওদের পিঠা বানিয়ে দিস। মাঝে মধ্যে কি, আজকেই তো চাল নেই, ভাবছি ঘোষবাবুর বাড়িতে একটা কাজ নেব, না হলে এভাবে আর কতদিন বলো পিসি? কিন্তু ঘোষ গিন্নি তো মানুষ ভালো নয় রে জয়া, যে এসেছে কাজ করতে দুদিন বাদেই পালিয়েছে সে ওদের অত্যাচারে। এছাড়া তো আর কোনো উপায়ও পাচ্ছি না আমি, কি যে করব ছেলে মেয়ে দুটোকে নিয়ে, এখন যে অকুল পাথারে ভাসছি। সে কি রে, তোরা সকাল সকাল তাহলে এই জন্য বাড়ি থেকে বেরিয়েছিলি? তোদের না কত করে বললাম এসব আনতে যাস না? এখন যদি ঘোষবাবু জানতে পারেন তাহলে বাড়ি বয়ে এসে বিচার দিয়ে যাবেন। বাগানে কেউ ছিল না মা, আর তাছাড়া এই মোজা তো তাদের কোনো কাজে লাগবে না, কলার মোজা তো ওরা ফেলেই দেবে। তারপরেও ওরা কেমন মানুষ জানিস না, পড়ে থাকলে দাম নেই, কিন্তু ধরে বসলে সেটা লাখ টাকার মাল বলে। কলার মোচা যে ঘন্ট করব, কিন্তু তোরা খাবি কি দিয়ে? ঘরে যে একটা চাল নেই, শুধু মোচা ঘন্ট তো আর খাওয়া যাবে না। তাহলে এত কষ্ট করে কলার মোজাগুলো আনলাম,
সেগুলো কি ফেলে দেবো এখন? না না, ফেলবি কেন? আমার বাড়িতেও চাল নেই, না হলে চাল এনে দিতাম। এখন এই মোচাগুলো কাট দেখি, আমার কাছে নিয়ে আয়। ঠাকুমা, ও ঠাকুমা, ঘরে তো কোনো চাল নেই, তাহলে মোচাগুলো কাটতে বললে কেন? মোচা দিয়ে কি পকোড়া বানিয়ে খাওয়াবে আমাদেরকে? না রে দাদু ভাই, তোর মা কলার মোচা দিয়ে পিঠা বানাতে পারে খুব সুন্দর করে। কি যে মজা লাগে খেতে! তোর মায়ের যখন নতুন বিয়ে হয়ে এসেছিল এই বাড়িতে, তখন তোর দিদা পাঠিয়েছিল। ওহো, তুমি তবে কলার মোচার সেই পিঠার কথা বলছো পিসি? কিন্তু ওই পিঠা বানাতে গেলে তো গুড় আর নারকোল লাগবে। আমার ঘরে গুড় আছে কিছুটা, কিন্তু নারকোল তো নেই। ও সব নিয়ে তুই একদম ভাবিস নে, নারকোলের ব্যবস্থা আমি করব। তুই কেবল আমাদের সবাইকে আবার সেইভাবে কলার মোচার পিঠা বানিয়ে খাওয়া। মা, তুমি এত সুন্দর পিঠা বানাতে পারো, তা আমাদেরকে কখনো বলনি কেন? আর আমাদেরকে কখনো বানিয়েও তো খাওয়াওনি। তোর বাবা স্বল্প আয়ে, সংসারই ঠিক মতো চলতো না, এর মাঝে আবার পিঠার বায়না করি কি করে বল বাবা? তখন খাসনি তো কি হয়েছে, আজ খাবি তোরা। এখন অপু গিয়ে আমার ঘরের খাটের নিচে দেখবি নারকোল রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে আয়, যা দাদু ভাই। ঠিক আছে ঠাকুমা, আমি এক্ষুনি যাচ্ছি। মোচা কাটা তো শেষ মা, এখন কি করতে হবে? চালের গুঁড়োগুলোতে কোনো চাল থাকলে তা বেছে আলাদা করে গুড় মিশিয়ে একটা মণ্ড তৈরি কর মা। আমি ততক্ষণে মোচাগুলো লবণ জলে ধুয়ে নেই, তাহলে আর মোচার কষ ভাবটা থাকবে না। তারপরে কি করতে হবে? এরপরে কলার মোচা আর নারকোল কুড়িয়ে সেটা একটা মণ্ডের সাথে মিশিয়ে ছোট ছোট দলা পাকিয়ে এর মধ্যে গুড় নারকোলের পুর ভরে ভাপে বসালেই হবে। ব্যাস, এতেই হয়ে যাবে কলার মোচার পিঠা। হ্যাঁ রে দিদি ভাই, সেই কবে খেয়েছিলাম এই মোচার পিঠা, এখনো স্বাদ মুখে লেগে আছে মনে হচ্ছে। তাহলে এই পিঠা বানানো তো খুব সোজা। যতটা সোজা মনে হয় ততটা সোজা নয় রে মা। সবকিছু ঠিকঠাক পরিমাণ না হলে এই পিঠা ভাপে দিলে গলে নষ্ট হয়ে যায়। আমি তাহলে তোমার থেকে এই পিঠা বানানো শিখে নেব মা। ঠিক আছে, শিখবি খুন। এখন হাতের কাজ শেষ কর তাড়াতাড়ি। আর কতক্ষণ মা? আমার তো পিঠা খাওয়ার জন্য আর তর সইছে না। পিঠা ভাপে দেওয়ার পরেই নারকোলের কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। শুধু কি নারকেলের ঘ্রাণ নাকি, সাথে গুড়ের একটা মিষ্টি গন্ধ ছড়িয়েছে। এমন পিঠে হলে আমি 3-4 দিন না খেয়ে থাকলেও খিদে পাবে না। তা যা বলেছিস তোরা, এমন পিঠা আমি রোজ রোজ খেতে পারবো, কোনো অভক্তি আসবে না আমার। তাহলে তো দেখছি এমন পিঠা তোমাদের জন্য রোজ রোজ বানাতে হবে। সে তুই বানাতেই পারিস, রোজ রোজ আমাদের জন্য মোচার পিঠা বানালে মন্দ হবে না কিছু। কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা ঠিক কথাই বলেছে। মা, ও মা, আমাদের এমন মজার পিঠা রোজ রোজ বানিয়ে দেবে গো। তাহলে আর ভাত খেতে চাইবো না আমরা। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে জয়া, যদি সেই বুদ্ধি মতো কাজ করতে পারিস তবে তোর কপাল খুলবে। কি বুদ্ধি এসেছে পিসি? ঘোষের কলা বাগানে রোজ রোজ তো কত খদ্দের আসছে কলা কেনা বেচা করতে, সেখানে যদি তুই কলার মোচার একটা পিঠার দোকান দিস তাহলে ভালো চলবে। ঠাকুমা কিন্তু বুদ্ধিটা মন্দ দেয়নি মা। লোকে কিনবে আমার মোচার পিঠে। কিনবে বই কি,
সারাদিন এসব দরদাম বেচা কেনা করে তাদের হাটে যেতে দেরি হয়ে যায়। এই ফাঁকে তোর থেকে পিঠা খেয়ে যাবে। বেশ, কাল থেকেই তাহলে শুরু করি, কি বলো? আমার বাড়িতে একটা পুরনো টেবিল আছে, আর সাথে চালের গুঁড়ো আর নারকোলের ব্যবস্থা আমি করে দেব। ঠিক আছে, কাল ননি আর অপু সকাল সকাল মোচা নিয়ে আসবি। এখন নাও, সবাই পিঠা খাও। সকাল থেকে তো একটা খদ্দেরও এলো না মা। ওরা না এলে আমাদের মোচার পিঠা কিনবে কে? বিক্রি না হলে আমরাই খেয়ে ফেলবো, কি বলিস দিদি? আরে বিক্রি হবে হবে, আমরা তো কেবল এসে বসলাম। আর আমরা আজ সকাল সকাল চলে এসেছি বোধহয়। মানুষজন ঘুম থেকে উঠে আসবে তো নাকি? কি ব্যাপার বৌমা, তুমি এখানে টেবিল পেতে ছেলে মেয়েকে নিয়ে কি করছো? হ্যাঁ, আর তোমার সামনে এগুলো কি? এগুলো হলো মোচার পিঠা কাকা বাবু। আজ থেকে আমরা কলা বাগানে মোচার পিঠা বিক্রি করব। তাই নাকি? তাহলে তো খুব ভালো হবে। সকালে ঘুম থেকে উঠে আর খাবার সময় পাই না, সোজা চলে আসি কলা বাগানে কলা কিনতে। এবার থেকে সকালে নাস্তাটা এখানেই করা যাবে। আপনি রোজ এসে এখানে আমাকে পাবেন দাদা। আর এই মোচার পিঠা খেতেও যেমন সুস্বাদু, তেমনই সুস্বাস্থ্যকর। বেশ, তবে আমাকে দুটো পিঠে দাও তো দেখি। এই নাও কাকা বাবু, খেয়ে বলো কেমন হলো খেতে। আহা, দারুণ স্বাদ হয়েছে। কলার মোচা দিয়ে যে এমন পিঠে হয় তা তো আমি জানতামই না। খুব মজার হয়েছে, আরো দুটো দে তো আমাকে। কি ব্যাপার হারান দাদা, কি নিয়ে এত প্রশংসা করছো? এখন থেকে এই কলা বাগানের পাশেই আমাকে পাবেন মোচার পিঠা নিয়ে। সকালবেলা নাস্তাটা না হয় সবাই এখানেই করে যাবেন। এখন থেকে রোজ আমি তোমার এখানে পিঠে খাবো, আর বাড়ির জন্য নিয়েও যাব। খেয়ে দেখ বিমল, খুব মজার হয়েছে। তাহলে তো খেয়ে দেখতেই হচ্ছে। কই দাও দাও, আমাকে পিঠে দাও দেখি। আজ বেশ ধকল গেছে রে আমাদের। সারাদিন অনেক খদ্দের এলো। এখন তো মনে হয় কলার ব্যবসা ফেলে সবাই পিঠা খেতে আসে। সেটা তুমি ঠিকই বলেছ মা। দেখছো না, দিনে দিনে কত লোক আসছে আমাদের কলা বাগানের মোচার পিঠা খেতে। ঘোষবাবু তো শুনে সাপের মতো ফুঁসছে শুনলাম। আজকে বিমল কাকু তো তাই বলল। কখন বললো? আমি তো খেয়াল করলাম না। ঘোষবাবু নজর পড়লে তো বিপদ। ওসব রাখো তো। আজ সারাদিন কত বেচা কেনা হলো সেটা দেখো মা। আজ কত টাকা হয়েছে গো মা? নিশ্চয়ই এই কদিনের চেয়ে বেশি হয়েছে। শুধু বেশি নয় রে মা, এই কদিনের চেয়েও 3 গুণ বেশি টাকা হয়েছে। আজকে 320 টাকা হয়েছে। তাহলে তো অনেক টাকা হয়েছে মা। এবারের নবান্নে আমাকে একটা নতুন জামা কিনে দেবে কিন্তু মা। আর আমাকেও কিন্তু নতুন শাড়ি কিনে দিতে হবে। সবাই নতুন নতুন শাড়ি পরে ওই দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেবো রে মা। তোদের জন্যই তো আমার সব। তোদের জন্যই তো সকল সংগ্রাম করি। এখন যা মা, চাল ধুয়ে ভাত বসিয়ে দে। কেন, তুমি কোথাও যাবে নাকি? হ্যাঁ রে মা, গয়া পিসিকে কটা পিঠা দিয়ে আসি। আর আসার সময় নিতাই মাঝিকে মাছ রাখতে বলেছিলাম, সেটা নিয়ে আসি। আজকে আমরা মাছ খাবো মা। হ্যাঁ রে বাবা, কতদিন হয়ে গেল তোদেরকে ভালো মন্দ খেতে দিতে পারি না। কি মজা কি মজা, আজকে খাবো মাছ ভাজা। এখন যা মা, ভাতটা চড়িয়ে দে। আমি এই যাবো আর এই আসবো। ঠিক আছে মা। কাল বেচা কেনা বেশি হওয়ায় আজকে তো বেশি করে পিঠা বানিয়ে নিয়ে এলাম মা। আজ দেখবে আরো বেশি কেনা বেচা হবে। আজকে বেশি বিক্রি হলে আমাকে কিন্তু রসগোল্লা কিনে খাওয়াতে হবে মা। বাবা মারা যাওয়ার পর থেকে কতদিন হয়ে গেল আমি রসগোল্লা খাই না। ঠিক আছে, দেবো বাবা। বাড়ি গিয়ে সব রেখে তোদের নিয়ে আজকে হাটে যাব।
কি ব্যাপার বৌমা, ব্যবসা কেমন চলছে? আগে ওপরওয়ালার কৃপায় ভালোই চলছে। আর আপনারা সবাই তো আছেনই। এখন হ্যাঁ, আমাদের পিঠে দাও দেখি। আজকে পিঠে খেয়ে আবার গিন্নির জন্য নিয়ে যেতে বলেছে, মানে বেশি করে দিও। হ্যাঁ, আবারও সেই একই অবস্থা। তোর বৌদির জন্য কালকে 2টো পিঠে নিয়ে গিয়েছিলাম, সে খেয়ে সে কি প্রশংসা। আজকে আমাকে বেশি করে পিঠে নিয়ে যেতে বলেছে। এই নিন দাদা, আপনাদের মোচার পিঠা। বেশ বেশ, এই নাও তোমাদের পিঠার দাম। সে কি, আজকে তোমরা এখানে পিঠা খাবে না কাকা বাবু? না রে মা, আজকে তোদের কাকিমার সাথে বাড়িতে বসে আয়েশ করে পিঠে খাবো। হ্যাঁ, কালকে এসে আবার তোদের দোকানে মোচার পিঠা খেয়ে যাবক্ষণ। আমার কলা বাগানের পাশে মোচার পিঠের দোকান বসিয়েছিস তোরা কোন সাহসে শুনে? আমরা তো এখানে পিঠার দোকান দিয়েছি এই কদিন হলো। খদ্দেররা যাওয়ার পথে পিঠা কিনে নিয়ে গেলে আমাদের একটু আয় হবে বলে। তোদের আয়ের নিকুচি করেছে? আমার কলা বাগানের মোচা নিয়ে পিঠে বানিয়ে বিক্রি করা হচ্ছে? হ্যাঁ, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস তোরা, তাই না? ও জ্যাঠাবাবু, তুমি তো জানোই আমার বাবা মারা গেছে। এখন আমাদের পেট চালাতে আমরা পিঠা বিক্রি করছি। তুমি রাগ করো না জ্যাঠাবাবু। ভালোয় ভালো এখান থেকে বিদায় হ তোরা, তা না হলে কিন্তু তোদের দোকান সমেত সব পিঠে আমি মাটিতে ফেলে দেব। দোহাই লাগে দাদা, আমাদের সাথে এমন অবিচার করবেন না। কি, আমি অবিচার করি? দাঁড়া তবে। এখন দূর হবি তোরা নাকি অন্য পথ দেখতে হবে? ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি বাবু আমরা। চল মা। এই কদিন ব্যবসা করে যে কটা টাকা জমিয়েছিলাম তাই দিয়েই না হয় মাসখানেক চললাম, কিন্তু এরপরে কি করব মা আমরা? সেটা নিয়ে তো আমারও চিন্তা হচ্ছে রে মা। ওপরওয়ালা আমাদেরকে এমন একটা সুযোগ দিয়েও কেন যে কেড়ে নিল জানি না। ধৈর্য ধরো মা, শুনেছি যে সহে সে রহে। আমাদের সহন শক্তি আরো বাড়াতে হবে। জানি না রে, শেষমেশ এই অভাগীর কপালে কি লিখে রেখেছে ওপরওয়ালা। টাকাগুলো শেষ হলেই তো পথে বসতে হবে আমাদের। গয়া ঠাকুমা আছে তো, আমাদের জন্য ঠিক একটা না একটা উপায় বের করবে। গয়া পিসির ভরসায় আর কতদিন বসে থাকবো বল? তার নিজেরই তো দম চলে না আর। বৌমা, বাড়ি আছো নাকি? এই তো দাদা, আছি। তা আপনারা হঠাৎ এখানে সাত সকালে কিছু বলবেন কি? হ্যাঁ গো বৌঠান, কদিন ধরে তোমার কলার মোচার পিঠা মানে বিক্রি করতে না দেখে আমরা খবর পেলাম যে ঘোষবাবু তোমাদের সাথে কি করেছে। আর সেই জন্যই আমরা ঘোষবাবুর সাথে সকল ব্যবসা চুক্তি বন্ধ করে দিয়েছি। তোমাদের বাড়ির এক পাশ ছাড়া বাকি 3 পাশ তো আমরা ঘোষবাবুর থেকে লিজ নিয়েছিলাম। শর্ত অনুযায়ী আমরা এখানে যা খুশি চাষ করতে পারবো, সেজন্য কলা বাগান করব বলে চারা লাগিয়েছিলাম। এখন সেগুলোতে কলার মোচা আসা শুরু করেছে এবং তোমাদের বাড়িটা চারপাশে কলা বাগান থাকবে। আর এখন থেকে বাড়ি বসেই মোচার পিঠা বানিয়ে বিক্রি করতে পারবে তোমরা। তাহলে তো খুব ভালো হবে আমাদের জন্য। আমি আরো চিন্তায় পড়ে গিয়েছিলাম। দেখেছো মা, বললাম না কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। এখন তবে আসি আমরা। কালকে থেকে আমাদের কলা বাগানের মোচার পিঠা কিন্তু চাই চাই। হ্যাঁ, ঠিক আছে দাদা। অবশেষে আমাদের কলা বাগানের মোচার পিঠা দিয়ে দোকান বানানো সম্ভব হয়েছে। এখন আর ওই ঘোষ বেটার নজর পড়বে না এখানে। ঠিক বলেছিস দিদি, এখন থেকে আমরা নিশ্চিন্ত মনে এখানে মোচার পিঠা বিক্রি করতে পারবো। এবারে নবান্ন এলে তোদের সাথে সাথে গয়া পিসিকেও একটা শাড়ি কিনে দেব। তাহলে তো খুব ভালো হবে মা। ওই গো বৌমা, আমাদের পিঠা রাখতে বলেছিলাম, রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ দাদা, আপনাদের পিঠা আলাদা করে রেখে দিয়েছি। এই নিন দাদা। কলা বাগানের মোচার পিঠা এখন গায়ে গায়ে নাম কামাচ্ছে।
পাশের গায়ের কলা ব্যবসায়ীরা এখানে কলা কিনতে এলে তোমার থেকে পিঠে নেবে বলেছে। তাহলে তো খুব ভালো হবে, আপনাদের কলা বেচাও হবে আর আমারও একটু আয় হবে কিছুটা। আমি আর অপু যাই মা, গয়া ঠাকুমাকে খুশির খবরটা দিয়ে আসি। চল অপু। দাঁড়া দিদি, একটা কথা বলে যাই। কি কথা বলবি আবার? কি, আপনারাও খেতে আসবেন তো কলা বাগানের মোচার পিঠা? এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের সাথেই থাকুন। আবার মনে হয় আপনি ওটা অন্য কোথাও রেখে ভুলে গেছেন। কি উল্টে আমাকে দোষারোপ করছিস তুই? তোর তো সাহস কম নয়। তোর এটা মনে হলো কি করে যে আমি হাটটাকে অন্য কোথাও লুকিয়ে রেখেছি? তুই বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি এটা মনে রাখবেন, আমি এটা চুরি করিনি। যদি কোনোদিন দরকার পড়ে দয়া করে আমাকে ডাকবেন। তোকে আমি ছাড়বো না। যদি আমি অত দামি হাটটা খুঁজে না পাই না, তোকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। আমার সমস্ত টাকা চলে গেল, এবার কি হবে? আহা, আমার সাধের লাউ গাছ কত বড় বড় হয়ে গেছে। তুই সারা জীবনই এইভাবে সুস্থ সবল থাক, সেটাই আমি চাই। তোকে দেখে খুব সুন্দর লাগে রে, একেবারে মন ভরে যায়। এখন তোকে লাউ দিতে হবে না, বর্ষাকালে যেমন দিস তেমন দিবি, কিন্তু তোকে আমি বড় করে তুলবো অনেক। কি গো, সকাল থেকে উঠে সারা দিন এই গাছের গোড়ায় বসে থাকলে হবে? অন্য কোনো কাজ নেই নাকি? আরে গিন্নি, এই বুড়ো বয়সে আমার কাজটাই কি বলো তো? তাই জন্যই তো এই রোদে বসে বসে লাউ গাছটার পরিচর্যা করছি। ও, একটা লাউ গাছকে তুমি কি পেয়েছো কে জানে, সারা দিন এই গাছটার পেছনে লেগে আছো। ও কথা বলবে না গিন্নি, এই গাছ আমাদের সন্তানের মতো। তুমি আর কারোর বাড়িতে এই শীতকালে লাউ গাছ দেখাতে পারবে? সেটাই তো আমি বুঝে পাই না, অন্য সকলের বাড়িতে লাউ গাছ শীতকালে মারা যায়, আর আমাদের বাড়িতে? ওই জন্যই তো বলি, এই গাছ আমাদের সন্তান, আমাদের ছেড়ে কখনো কোথাও যায় না। সে না হয় বুঝলুম, কিন্তু বাজার হাট না করে সারাদিন এই সন্তানকে নিয়ে পড়ে থাকলে হবে? আরে বাজার ঘাট প্রতিদিন যেতে ভালো লাগে গিন্নি। তাহলে খাবে কি? সারাদিন কি হাওয়া খেয়ে থাকবে নাকি? এক কাজ করো গিন্নি, আজকে বরং লাউ পাতার ভর্তা রান্না করে খাইও, দারুণ খেতে লাগবে। এই শীতের সকালে লাউ পাতার ভর্তা? কি বলো গো, ভালো লাগবে খেতে? অবশ্যই ভালো লাগবে, তুমি একবার খেয়েই দেখো না। সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে লাউ পাতার ভর্তা বানিয়ে খেতে যা লাগে না, একবারে মুখে লেগে থাকবে। ঠিক আছে, তবে খেয়ে দেখাই যাক, খেতে যদি না ভালো লাগে। আরে লাগবে লাগবে, আমি কথা দিচ্ছি। যাও যাও, গরম গরম রান্না করে ফেলো। আমি কল্পনা করতে পারছি না গিন্নি, যে জায়গায় আমি সৎভাবে কাজ করলাম সেখান থেকে আমাকে আজকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হলো। আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। কিন্তু ব্যাপারটা কি হয়েছিল? হঠাৎ দিবাকর বাবু তোমার সাথে এমন ব্যবহার করতে গেলেন কেন? এই কিছুদিন আগে একজন পয়সাওয়ালা পার্টির কাছ থেকে একটা মোটা হাড়ের অর্ডার পেয়েছিলাম আমরা। কাজটা শুরু করে দিয়েছিলাম, কিন্তু সেই হাড়টাকে আজকে সকাল থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, রাতের বেলায় চোর এসে চুরি করে নিয়ে গেল না তো? আমার তো সেটা মনে হয় না। আমাদের দোকানের বাইরে ক্যামেরা লাগানো আছে, চোর যদি এসে থাকে তাহলে তো সেই ক্যামেরা ধরা পড়তো। কিন্তু আমার সব থেকে খারাপ লাগলো, দিবাকর বাবু সডান আমাকে চড় মারলেন। ছি 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 ছি, তিনি এই কাজটা করতে পারলেন? তুমি কত বছর ধরে তার কাছে কাজ করছো, তিনি তোমার ওপর এমন সন্দেহ করলেন কিভাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না।
আমাকে চড় মারলেন ঠিক আছে, কিন্তু আমিও চিন্তা করে খুঁজে পাচ্ছি না যে আসলে সে হাতটা হারালো কোথায়। তাহলে হয়তো দেখো, তোমাদের ওই দিবাকর বাবুই অসাবধান বশত ওই দামি জিনিসটাকে কোথাও রেখে এখন আর মনে করতে পারছেন না। কিন্তু আবার ভয় লাগছে, যদি পুলিশ নিয়ে এসে আমার ঘরে হাঙ্গামা করে তখন কি হবে? আমি আছি, তুমি চিন্তা করো না। আমি পুলিশের সামনে রুখে দাঁড়াবো। আর তাছাড়া প্রমাণ ছাড়া তো আর কোনো কিছু করা যাবে না, তাই না? তবে তার আগে সত্যি করে বলো দেখি, তুমি সত্যি করেই হারটা নাওনি তো? তুমিও আমাকে সন্দেহ করছো? আরে না না, দুবার করে জিজ্ঞেস করে নিচ্ছি, এই আর কি। তুমি আমার উপর এতটুকু বিশ্বাস রাখতে পারো? না খেতে পেয়ে মরে যাব, তবুও কোনো কিছু চুরি করে খাবো না। ঠিক আছে, এখন তুমি নিশ্চিন্তে থাকো। দিবাকর বাবু বেশি বাড়াবাড়ি করলে তখন আমি বুঝে নেবক্ষণ। কি ব্যাপার বলো তো তোমার? ঘরে সবজিপত্র সব ফুরিয়ে এলো, আর তুমি দুদিন হলো বাজার হাটে যাচ্ছ না, কি ব্যাপার? আরে ব্যাপার কিছুই নয়, আমার এখন আর বাজার ঘাটে যেতে খুব একটা ভালো লাগে না। তোমার যেটা মনে হয় তুমি লোক ডেকে বলে দিও, ওরা ঘরে এসে দিয়ে যাবে। কেন হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি? আরে গিন্নি, আমার ভাই শহরের কারখানার ম্যানেজার হয়ে যাওয়ার পর থেকে বাজারে লোকে দেখা হলেই এটা খাওয়া ওটা খাওয়া বলে, সেই জন্যই বলছিলাম আর কি। তাহলে তুমি কি তাদেরকে না খাইয়ে পালিয়ে বেড়াচ্ছ? এক প্রকার সেরকমই বলতে পারো। আরে প্রতিদিন যদি ওদের কিছু না কিছু খাওয়াতে হয়, তাহলে এত পয়সা পাবো কোথা থেকে বলো দেখি? এটা আবার কেমন কথা হলো? তোমার ভাই এখন শহরে কাজ পেয়েছে, তোমার এখনো পয়সার অভাব থাকলে কি হবে? লোকজনকে দুটো খাওয়ালে তারা আশীর্বাদ করবে। কচু পোড়া করবে, একবার খাবার পর আবার কখন খাওয়াবো তার অপেক্ষায় বসে থাকবে। আমি কি ওদের চিনি না? তাহলেও আমাদের এটা আনন্দের সময়, এই সময়ে যদি মানুষকে আপ্যায়ন না করো তাহলে মানুষ অহংকারী বলবে, তাই না? হ্যাঁ, সে তো বলবে বটে। তাহলে কি করা যায় বলো দেখি? কি আবার করবে? ওদের সকলকে খাইয়ে দেবে। তাহলে এবারে যখন ভাই আসবে তখনই বরং খাওয়ানো যাবে। তাহলে একেবারেই দাওয়াতটা হয়ে যাবে, বারবার আর টাকা খরচ করতে হবে না। এখনকার যুগে জিনিসের যা দাম হয়েছে। কিন্তু তোমার ভাই কবে আসবে বলো তো? শহরে যাওয়ার পর থেকে তো কোনো যোগাযোগই নেই। তা তুমি ঠিকই বলেছ, ভাইয়ের জন্য মনটা খারাপ করে মাঝে মাঝে। আসলে কোনোদিন ছেড়ে থাকিনি তো, তাই। দাদা, বৌদি, কোথায় তোমরা? আরে রতনের গলা বলে মনে হলো, চলো তো বাইরে গিয়ে দেখি। আরে আপনি কে? ঠিক চিনতে পারলাম না তো। দাদা, আমি। রতন, তুই? তোর এই অবস্থা হলো কি করে? সব বলছি দাদা, সব বলছি। কই, বুড়ো বুড়ি গেল কোথায়? আরে বাইরে এসো বুড়ি, এখনো একটু রোদ আছে, দুজনে বসে বসে গল্প করি, আসো আসো। সুলগ্না, তুই এসেছিস মা? আয়, তোর সাথে দুটো গল্প করি। সারাদিনই বুড়োর সাথে খেচা খেচি করতে করতে বিরক্ত লাগে। আরে বিরক্ত হতে হতে তো বুড়ো হয়ে গেলে, এখন আবার অন্য বিয়ে করার পরিকল্পনা করছো নাকি? না বাবা, সেই সব চিনতে আমি কোনোদিনও করিনে। খারাপ হোক বা ভালোই হোক, আমার বুড়োই ভালো। আয়, আমরা বরং ওই খাটিয়ায় বসি। তা আজকে কি রান্না করছিলে? হ্যাঁ, কাকা বাজারে গিয়েছিল? সেটা কি তোর কাকা কখনো যায়? আজকে করেছিলাম লাউ পাতার ভর্তা। সে কি, দুদিন ধরে একই রান্না চলছে নাকি? তাছাড়া কি আর করব, তোর কাকা তো লাউ পাতার ভর্তা ছাড়া খেতেই চায় না ভাত। ভালো ভালো, তোমাদের ওই একটা তরকারি হলেই চলে। খবর শুনেছো কিছু? কোন খবরের কথা বলছিস রে? আরে আমাদের রতন দা আবার ফিরে এসেছে, কিন্তু তার সঙ্গে যা ঘটনা ঘটেছে সেটা তো বলার মতন নয় গো।
তার মানে কি হয়েছে তার সাথে? কি হয়েছে রে মা? কি ঘটনা ঘটেছে? আরে শুনলাম রতনদার কারখানায় নাকি আগুন লেগে গেছিল। সে অফিস থেকে টাকা পয়সা বার করতে গিয়ে একদম নিজেকে পুড়িয়ে ফেলেছে। কি বলছিস কি? হ্যাঁ গো কাকা, আমি ঠিকই বলছি। নিখিলদা এবং বৌদি তো খুবই মন খারাপ করে বসে আছে দেখলাম। তাহলে তো একবার ওদিকে যেতে হয়। এত বড় বিপদ চলে গেছে, আমরা কিছুই জানতে পারিনি। হ্যাঁ গা, তুমি বরং ঘরে বসে না থেকে একবার ওদের বাড়িতে যাও গে, দেখে এসো। আরে এসো এসো হরিপদ কাকা, দেখো দেখি রতনের কি অবস্থা হয়েছে। সেই তো রে, আমি তো শুনি চমকে উঠলাম। বাপরে বাপ, এখন তোর অবস্থা দেখে আমারই তো ভয় হচ্ছে। কি আগুনের মধ্যে পড়েছিলিস রে তুই? কি আর বলবো, কোনো মতে বেঁচে ফিরে আসতে পেরেছি, এটাই অনেক। তুই কি অফিসে থাকতে থাকতে আগুন ধরে গেছিল? না কাকা, আমি বাইরে গেছিলাম, হঠাৎ করে এসে দেখলাম প্রচুর আগুন ধরে গেছে। অফিসে অনেক টাকা পয়সা রাখা ছিল, আমি সেগুলো বাঁচাতেই সেখানে ঢুকে চলে যাই আগুনের মধ্যেই। কারখানার 2 কর্মচারী আমাকে বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করে। কি বিপদ, কি বিপদ! এরকম মূর্খামি কেউ করে? কি করব কি, না হলে যে অনেক টাকা পুড়ে ছাই হয়ে যেত। সব টাকাকে উদ্ধার করেছি আমি। তুই ভাব, তুই কারখানার জন্য এত কিছু করলি, কিন্তু তোর শরীর তো একেবারে পুড়ে ছারখার হয়ে গেল। কি আর বলবো কাকা, যুগটাই এরকম, যার জন্য করি সেই বলে চোর। কেন, তোর আবার কি হলো? তোর সঙ্গেও কি কিছু অঘটন ঘটেছে নাকি? আর কি বলবো, চুরির অপবাদে দিবাকর বাবু আমাকে দোকান থেকে বের করে দিয়েছে। তার মানে কি করে হলো এসব? একটা সোনার গয়না উনি হয়তো ভুল করে কোথাও রেখে দিয়েছেন, কিন্তু আমাকে এখন বলছেন তুই চুরি করেছিস। আমার সেই কারণেই খুব মন খারাপ। এই মরেছে, এইভাবে আমাদের গ্রামের ছেলেদের উপর বিপদ নেমে আসছে কেন? সেটাই তো বুঝতে পারছি না, কিছু না করেও দোষী। যাক, আশা করি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ কাকা, আমরাও আশা করি সেটাই হবে। আরে আরে, এই তো সোনার গয়নাটা। তার মানে আমি শুধু শুধু স্বপনকে দোষটা দিচ্ছিলাম, আদতে ওর কোনো দোষই ছিল না। না না, আমার ওর সাথে এরকম আচরণ করা ঠিক হয়নি। যাই যাই। কি হে দিবাকর, কি খবর তোমার? কেমন আছো? আরে কাকা, আসুন আসুন, অনেকদিন বাদ এলেন। এখন আপনার জন্য কি করতে পারি বলুন। আমি কিছু করব না, তোমার সাথে কিছু কথা বলতে এলাম। হ্যাঁ কাকা, বলুন, কি বলবেন? আসলে আমি একটা কথা শুনলাম যে স্বপনের সঙ্গে নাকি তোমার ঝামেলা হয়েছে। ও হ্যাঁ, একটা বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়েছিল আর কি। আসলে দোষটা আমারই। কি হয়েছে বলো তো বাবা? একটা সোনার গয়না আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি ভুলবশত তার নামে দোষ দিয়ে ফেলেছি। তার মানে সেটা এখন খুঁজে পেয়েছো তুমি? হ্যাঁ কাকা, আজকে কিছুক্ষণ আগে খুঁজে পেলাম। আমার বাক্সটা তলাতেই ছিল, আমি এইমাত্র উদ্ধার করলাম। তাহলে তো তুমি স্বপনের সাথে মিথ্যেই মনোমালিন্য করছিলে। হ্যাঁ কাকা, আমার যে কি ভুল হয়ে গেছে, এখন আমাকে আবার দোকান বন্ধ করে স্বপনের কাছে যেতে হবে, ওর কাছে ক্ষমা চেয়ে আসতে হবে। আমি সেই বিষয়ে কথা বলতে তোমার কাছে এলাম। যাক, এদিকে তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। কইরে ভাই, এরকম করে মন খারাপ করে আছিস কেন? দেখবি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তার জন্য সময় দিতে হবে তো। না দাদা, আমার ভাগ্যে যে এরকম হবে সেটা আমি ভাবতেই পারিনি, তাই আমি এখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে, তুই বস, তোকে জ্বালাবো না। আজকে কি খাবি বল, তোর জন্য কিছুটা মাংস আনবো? না দাদা, ওসব খেতে ভালো লাগছে না। তাহলে খাবি কি সেটা বল, আমি তো বাজারে যাচ্ছি। দাদা, তুমি বরং হরিপদ কাকার বাড়িতে যাও, ওখানে গিয়ে কিছু লাউ পাতা নিয়ে এসো। আজকে বরং লাউয়ের ভর্তা খাবো, আমার খেতে খুবই ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। সে কি, এত জিনিস থাকতে লাউ পাতার ভর্তা খাবে কেন? কিছুটা মাছ নিয়ে এসো। না বৌদি,
লাউ পাতার ভর্তা খেলে সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে যাব। তার মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না। না মানে ডাক্তারও বলেছে আর কি, এই সময় লাউ পাতার ভর্তা খেলে আমার এসব পোড়া দাগ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ও তাই নাকি? তাহলে ঠিক আছে, হরিপদ কাকাদের বাড়িতে তো এখনো লাউ গাছ আছে, তুমি বরং সেখান থেকেই নিয়ে এসো কিছুটা পাতা। আগে নিয়ে নিয়ে আমি এক্ষুনি যাচ্ছি, তার সাথে কিছু চিংড়ি মাছ নিয়ে আসবো, দেখবে ভালো লাগবে। স্বপন ভাই কোথায় আছিস ভাই? একবার বেরিয়ে আয়। দিবাকর দা, তুমি এখানে? আমি যে ভাবতে পারছি না, কিন্তু দাদা আমি কোনো দোষ করিনি। হ্যাঁ রে স্বপন, আমি জানি তুই কোনো দোষ করিসনি, তার জন্যই তো তোর কাছে আমি ক্ষমা চাইতে এলাম। তার মানে দাদা, তুমি হাটটাকে খুঁজে পেয়েছো? হ্যাঁ ভাই স্বপন, আমার বাক্সর নিচে হারটা পড়েছিল, আজকে আমি খুঁজে পেয়েছি। ভাই তুই আর রাগ করে থাকিস না, দয়া করে চল আমার সাথে, তুই ছাড়া আমার দোকান চলছে না। হ্যাঁ দাদা, যাবো তো বটেই। তোমার দোকানে ছাড়া আমার কোথাও কাজ করে পোষায় না, কিন্তু তুমি যখন আমাদের বাড়িতে এসেছো তখন কিছু খেয়ে যাও। এখন কি খাবো ভাই? আজকে আমাদের বাড়িতে লাউ পাতার ভর্তা হয়েছে, তার সঙ্গে দুটো ভাত খেয়ে যাও, দেখবে খেতে মজা লাগবে। হ্যাঁ ঠিক আছে, তাই চল, লাউ পাতার ভর্তার সঙ্গে ভাত খেয়ে দেখি কেমন লাগে, তারপর তোকে সাথে নিয়েই দোকানে যাব। আচ্ছা দাদা, এসো ভেতরে এসো। এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। আমরা রতনদা যে কারখানায় কাজ করে সেখানেই কাজ করি আর কি। আরে তোমরা এসেছো? দাদা, এরা দুজনে আমাকে উদ্ধার করেছিল আগুনের হাত থেকে। তাই নাকি? আরে আসুন আসুন, ভেতরে আসুন। না দাদা, আমরা ভেতরে গেলে হবে না, আমরা একটা খবর দিতে এলাম। কি খবর দাদা, আমাকে বলো। আসলে আমাদের কোম্পানির মালিক রতনদার কাজে খুব খুশি হয়েছে। রতনদা নিজের জীবনের বাজি রেখে কোম্পানির অতগুলো টাকা লসের হাত থেকে বাঁচিয়েছে, তাই জন্য রতনদাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজে যোগ দিতে বলেছেন। কিন্তু আমি কি আর আগের মতো কাজ পারবো? ওসব আমরা জানি না দাদা, তোমাকে যেতেই হবে। তোমার মতো ম্যানেজার আমরা আগে কোনো দিন পাইনি। তুমি সবার কত খেয়াল রাখতে। হ্যাঁ, আর সত্যি বলতে তোমার এই অবস্থা হওয়ার পর থেকে কোম্পানির কারোর মন ভালো নেই, সকলেরই কাজে অনীহা। শোন রতন, এরা তোকে চায়, তুই এদের সঙ্গে যা, দেখবি ধীরে ধীরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, মনোবল হারাস না। হ্যাঁ দাদা, আমরা তো আছি, তোমার তো চিন্তা কিসের? ঠিক আছে, তাহলে আমি যাব, আবার আগের মতো কাজ শুরু করব। তুমি যাবে তাতেই আমরা ধন্য। তবে হ্যাঁ দাদা, আমাদের একটা কথা দিতে হবে। এইভাবে আগুন ফাগুন লেগে গেলে তুমি দুম করে আগুনের মধ্যে প্রবেশ করে যাবে না। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আহা, আমার সোনার লাউ গাছ, সত্যি তুই আমার জীবন, তুই সবার জীবন পাল্টে দিলি রে, তোকে ধন্যবাদ দিলেও কম বলা হবে। কি ব্যাপার, তোমরা লাউ গাছকে আজকে এত ধন্যবাদ দিচ্ছ কেন? কি হয়েছে? ব্যাপার শুনবে, আমাদের গ্রামের দুই ছেলে স্বপন এবং রতনকে আবার তাদের মালিকেরা কাজে ফেরত নিয়ে গেছে। তাই নাকি? তাহলে আমি আর বলছি কি, আমি আজকে যা খুশি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। এ তো বুঝলুম, কিন্তু তাতে তোমার লাউ গাছ কি এমন উপকার করলো শুনি? আমি যে এদের দুজনকে লাউ পাতার ভর্তা খেতে বলে এসেছিলাম, আমি নিশ্চিত ছিলাম এরা দুজন লাউ পাতার ভর্তা খেলেই আবার আগের মতো তাদের ভাগ্য ফিরে পাবে। দেখো, আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। আরে তাই তো, তাহলে তো বলতেই হবে তোমার এই লাউ গাছ সত্যি খুব পয়া গো। হ্যাঁ, আমি যেমন সব সময় ওকে আগলে রাখি, ও ঠিক তেমন আমার মনের কথা বোঝে। এই তো সেদিন আমি ওকে বলছিলাম সবকিছু আবার আগের মতো করে দিতে, দেখো না ঠিক আগের মতো সবকিছু করে দিল ও।
না গো, সত্যি তোমার এই লাউ গাছের জন্য দুটো ছেলে আবার তাদের নিজেদের জীবন ভালোভাবে চালাতে পারবে। তবে হ্যাঁ গিন্নি, তোমাকে আজই বলে রাখি, আমি চলে যাবার পরও কিন্তু তুমি এই লাউ গাছকে আগলে রাখবে আমার মতো করে, বুঝলে?